প্রায় 14,000 ছাত্র জনতার হত্যার দায় কাঁধে নিয়ে শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশের মাধ্যমে ইতিহাসের এক নতুন দোরগোড়ায় এসে দাঁড়ালো বাংলাদেশ। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে শেষ পর্যন্ত চলে এলো সেই মহেন্দ্রক্ষণ, যেখানে এক সময়কার অপরাজেয় প্রভাবশালী ব্যক্তিরাই আইনের সামনে এসে গোহারা হেরে গেল। 17 নভেম্বর এমনই এক ঐতিহাসিক বিজয়ের সম্মুখীন হল বাংলাদেশের বিচার ব্যবস্থা, যেখানে শেখ হাসিনা ও তার দীর্ঘদিনের সহচর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের দায়ে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ক্ষমতায় থাকাকালীন সময়ে যে ট্রাইব্যুনাল নিজ হাতে গড়েছিলেন শেখ হাসিনা, শুরু করেছিলেন একের পর এক যুদ্ধাপরাধীদের বিচারের নামে প্রহসন। নাটকের সেই মঞ্চই এবার বাস্তবতায় রূপ নিয়েছে, যা এবার ফাঁসির দড়ি হয়ে ঝুলতে চলেছে খোদ শেখ হাসিনার গলাতেই। প্রথম থেকে এই লড়াইয়ের সামনের সারিতে দাঁড়িয়ে যিনি লড়াই করে গেছেন, তিনি আর কেউ নন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম, যার চৌকুশ বুদ্ধি আর দূরদর্শিতার জালে অবশেষে ধরা পড়ল শেখ হাসিনার মতো প্রতাপশালী ক্ষমতাধর দলনেত্রীও। হাজারো শহীদের রক্তে রঞ্জিত হাত নিয়ে শেখ হাসিনা গত বছরেই পালিয়ে গিয়ে আশ্রয় নিয়েছেন ভারতের মাটিতে। তবুও শেষ রক্ষা হয়নি, কেননা বাংলাদেশের মাটিতে দাঁড়িয়েই খুনি হাসিনার ভিতে কাঁপন ধরিয়ে দিয়েছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। নিয়ে এসেছেন সর্বোচ্চ বিচারের রায়, যে রায়ের দিকে তাকিয়েছিল জুলাইয়ের হাজারো শহীদ ও আহতের পরিবার। হাসিনার বিরুদ্ধে থাকা মানবতা বিরোধী মামলার শুনানি যখন শেষ পর্যায়ে, এই তাজুল ইসলামই তখন আবেদন করেছিলেন হাসিনার সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের। বলেছিলেন 1400 জনকে হত্যার জন্য যদি হাসিনাকে 1412 ফাঁসি দেওয়া হয়, তাও বোধহয় কম হয়ে যাবে, কিন্তু স্বাভাবিকভাবেই সেটি সম্ভব নয়। তাই অন্তত একবার হলেও ফাঁসি কার্যকর করা হোক ফ্যাসিস্ট হাসিনার। মামলার রায় দ্রুত সময়ে আনার জন্য তিনি যে গতিতে ছুটেছিলেন, তাতে তাকে থামানো এক প্রকার অসম্ভবই ছিল। বাংলাদেশের আইনি ইতিহাসে তাজুল ইসলামের এই অসামান্য অবদান মাইলফলক হয়ে থেকে যাবে আজীবন। এর আগেও তিনি তৎকালীন সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও প্রভাবশালী বাহিনীর 15 জন সেনা কর্মকর্তাকে আইনের আওতায় দাঁড় করিয়েছিলেন। জুলাই পরবর্তী নতুন বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে সকল প্রকার অবিচারের হিসাব আদায় করাই ছিল তার এই পথের মহান লক্ষ্য। যাদেরকে একসময় ভাবা হতো অপ্রতিরোধ, দীর্ঘদিন ধরে অপরাধ করেও যারা থেকে যেতেন রাজনীতির সুরক্ষা ছায়ায়, তাদেরকেই ধরে এনে আইনের সামনে মাথা নোয়াতে বাধ্য করেছেন অ্যাডভোকেট তাজুল ইসলাম। সেই সাথে তিনি চ্যালেঞ্জ নিয়েছেন দীর্ঘ স্বৈরাচারী শাসনামলে ক্ষমতায় থাকা রাজনৈতিক ব্যক্তিদের বিচার নিশ্চিত করার। তার এই চ্যালেঞ্জেই এখন ছুটে এসে গলায় দড়ি হয়ে ঝুলে পড়েছে পলাতক শেখ হাসিনা ও তার দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী আসাদুজ্জামান খান কামালের। তাজুল ইসলামের সেই নিখুঁত পরিকল্পনাই এবার শেখ হাসিনার মতো প্রভাবশালী ব্যক্তিকে এত বড় আইনের ফাঁদে ফেলে দিল। 2024 সালের জুলাই মাসে সংঘটিত হওয়া কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে রূপ নেয় ছাত্র জনতার এক অপ্রতিরোধ গণ অভ্যুত্থানে। সে সময় শেখ হাসিনার নির্দেশে তার বাহিনীর হাতে আহত ও নিহত হয় হাজার হাজার নিরপরাধ সাধারণ মানুষ। তার প্রতিটি অপরাধের বিচার করা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের পক্ষে কার্যত অসম্ভব ছিল, কারণ প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে গেলে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শেষ করতে লেগে যেত দীর্ঘ কয়েক বছর। এই দীর্ঘ প্রক্রিয়া থেকে বের হয়ে বিচার কার্য দ্রুত সময়ে সংগঠিত রাখার তাগিদ থেকেই প্রসিডিউশন একটি কৌশলগত সিদ্ধান্ত গ্রহণ করে। তারা শেখ হাসিনার বিরুদ্ধে বেছে বেছে সুনির্দিষ্ট কয়েকটি অভিযোগ এনে জমা করে ট্রাইব্যুনালে। ছাত্র জনতার ওপর মরণাস্ত্র ব্যবহার, রংপুরের আবু সাইদকে হত্যা, এই রকম 5টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গোটা বিশ্ব আজ প্রত্যক্ষ করল শেখ হাসিনার মামলার রায়। এখানেই মূলত তাজুল ইসলাম তার সবচেয়ে বড় কৌশলগত চালটি চেলেছেন। খুব অল্প সময়ের মধ্যে সর্বোচ্চ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিভাবে বিশ্ব দরবারে শেখ হাসিনার শাস্তির রায় উপস্থাপন করা যায়, তিনি সেই পথটিই বেছে নিয়েছেন। আইনি জটিলতা এড়িয়ে কিভাবে একটি কার্যকরী বিচার কার্যের দিকে এগোনো যায়, তারই এক সুনির্দিষ্ট পরিকল্পনা করেন তাজুল ইসলাম।
তাজুল ইসলামের এই দূরদর্শিতার ধারাবাহিকতায় শেখ হাসিনার জন্য আজ প্রস্তুত হয়েছে ফাঁসির মঞ্চ। গোটা দেশের মানুষই যেন উৎসুক হয়ে তাকিয়েছিল তাজুল ইসলামের দিকে। তাজুল ইসলামের হাতে পড়ে শেষ পর্যন্ত দিশেহারা হয়ে যান শেখ হাসিনার পক্ষের আইনজীবী আমির হোসাইন। মূলত রাষ্ট্রপক্ষ নিযুক্ত শেখ হাসিনার আইনজীবী আমির হোসেনের এই আইনি লড়াইটি শুরু থেকেই ছিল একটি অসম যুদ্ধ। তাজুল ইসলাম এমন একটি আইনের ফাঁদ তৈরি করে রেখেছিলেন যেখান থেকে হাসিনাকে বাঁচানোর কোনো উপায় বের করতে পারেননি আমির হোসাইন। কারণ এই মামলার প্রধান সাক্ষী হয়েছেন স্বয়ং শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, যিনি আদালতে দাঁড়িয়ে রাজসাক্ষী হয়ে শেখ হাসিনার বিষয়ে সব গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। মামলার প্রধান দুই আসামি ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দুজনই পলাতক। সেই জন্য তাদের সাথে যোগাযোগও করতে পারেননি আমির হোসাইন। যে সমস্ত অভিযোগের ভিত্তিতে এই মামলা দায়ের করা হয়েছে সেই বিষয়ে তাদের নিজেদের কোনো বক্তব্য আছে কিনা তা জানার কোনো সুযোগও পাননি তিনি। ফলে তাজুল ইসলামের জন্য এই লড়াইটা আরও বেশি সুবিধাজনক অবস্থানে চলে আসে। তাছাড়া তিনি যে সমস্ত তথ্য প্রমাণ আদালতে জমা দিয়েছিলেন তার সামনে দাঁড়ানোর মতো আমির হোসেন তো দূর কেউই ছিল না। তাজুল ইসলামের সেই অকাট্য যুক্তির সামনে যেন নিমিষেই মুখ বন্ধ হয়ে যেত বিরোধী পক্ষের আইনজীবীদের। 54 জন গুরুত্বপূর্ণ সাক্ষী, অসংখ্য ভিডিও ক্লিপ এবং আন্দোলনের সময়কার দেশীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিয়েছেন তিনি। এসব শক্ত প্রমাণ ও নথিপত্রের জাল কেটে বের হওয়া শেখ হাসিনার মতো রাঘব বোয়ালের পক্ষেও সম্ভব হয়নি। শুনানি চলাকালীন তাজুল ইসলাম একটি বিস্ফোরক তথ্য তুলে ধরেন। তিনি আদালতকে জানান, অভিযুক্তদের অপরাধের সময়কাল শুধু 2024 সালের জুলাই আগস্টে সীমাবদ্ধ নয়, বরং তাদের অপরাধ শুরু হয় 2009 সালের 6 জানুয়ারি থেকে এবং তা চলছে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত। তার এই মন্তব্য মামলার গভীরতাকে আরও কয়েক গুণ বাড়িয়ে দেয়। 5ই আগস্ট আওয়ামী সরকারের পতনের পর 71-এর মানবতা বিরোধী অপরাধে বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন করা হয়। গত বছরের 17 অক্টোবর নতুন করে শুরু করা হয় এই ট্রাইব্যুনালের প্রথম বিচার কার্য। এরপরই ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয়, জারি করা হয় গ্রেফতারি পরোয়ানাও। তখন তিনি ছিলেন মামলার একমাত্র আসামি। তদন্ত যত এগোতে থাকে তত একের পর এক সামনে আসতে থাকে লোমহর্ষক ঘটনা। পরবর্তীতে তদন্ত সংস্থার প্রতিবেদন অনুসারে শেখ হাসিনা ছাড়াও আরও 2 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সেই প্রতিবেদনে শেখ হাসিনাকে এই সকল অপরাধের মাস্টার মাইন্ড বা হুকুমদাতা হিসেবে চিহ্নিত করা হয়। ট্রাইব্যুনাল থেকে 3 জনের বিরুদ্ধেই জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। আসামিরা পলাতক থাকায় তাদের পক্ষে মামলা লড়ার জন্য রাষ্ট্রপক্ষ থেকে আইনজীবী নিয়োগের নির্দেশনা দেয় ট্রাইব্যুনাল। ঢাকার বিশেষ জজ আদালতের সাবেক বিশেষ পিপি এবং আওয়ামী লীগপন্থী হিসেবে পরিচিত আইনজীবী আমির হোসেনকে এই হাই প্রোফাইল পলাতক আসামিদের আইনজীবী হিসেবে নিয়োগ দেওয়া হয়। তখন থেকেই শুরু হয় ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক শুনানি। চিফ প্রসিকিউটর হাসিনার অপরাধের পেছনের উদ্দেশ্য বর্ণনা দিতে গিয়ে বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশকে আজীবন ক্ষমতায় ধরে রাখার আকাঙ্ক্ষা পোষণ করতেন, যেমনটা তার পিতা শেখ মুজিবুর রহমান করেছিলেন। ক্ষমতার এই অনিয়ন্ত্রিত আকাঙ্ক্ষাই তাকে মানবতা বিরোধী অপরাধের দিকে ঠেলে দিয়েছে বলে আদালতকে জানান তাজুল ইসলাম। এর ওই ধারাবাহিকতায় তাজুল ইসলামের মতো চৌকুশ বুদ্ধিসম্পন্ন দৃঢ়চেতা আইনজীবীর হাত ধরে রচিত হল বাংলাদেশের আইনি ইতিহাসের নতুন অধ্যায়। এবার শুধু অপেক্ষা এই রায় কার্যকরের। মামলার রায় ঘোষণা শেষে গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে তাজুল ইসলাম জানান, খুব দ্রুতই শেখ হাসিনাকে ধরার জন্য ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হবে। ঠিক কবে যুগান্তকারী এই রায় কার্যকর করা যাবে তা নিয়েই এখন চলছে জল্পনা কল্পনা।